দিল্লির থেকে শুরু করে কলকাতার আজ সর্বত্র শুধু একটাই প্রশ্ন, এই এনসিপিআই দলটা আসলে কি? এর পেছনে বসে আসল সুতোটা নাড়ছে কারা? আর বিজেপি বা ঠিক কোন জটিল অঙ্কে এই চালটা চাললো? ভারতীয় রাজনীতিতে এমন অদ্ভুত ঘটনা শেষ কবে ঘটেছে তা মনে করতে গেলে আপনাকে ইতিহাসের পাতা উল্টাতে হবে। একটা রাজনৈতিক দল টানা 15 বছর একটা রাজ্যে দাপটের সাথে ক্ষমতায় রাজত্ব করছে, আর জাস্ট একটা লোকসভা নির্বাচন হাঁটতেই পুরো দলটায় এভাবে তাসের ঘরের মতো ভেঙে গেল কেন? আজ হাওড়ার এক শান্ত অখ্যাত গ্রামের একটা বেনামি রাজনৈতিক দল রাতারাতি হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই বিশেষ ভিডিওয় আমরা কোনো জটিল আইনি কচকচানি নয়, একদম সহজ ভাষায় গল্পের মতো করে আপনাদের শোনাবো এই চরম রাজনৈতিক বিস্ফোরণের ভেতরের আসল ইনসাইড স্টোরি। চলুন একদম গোড়ার গল্পটায় যাওয়া যাক। এই এনসিপিআই আসলে কি জিনিস? কাগজে কলমে এর পুরো নাম হলো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। গত পরশু সকাল পর্যন্ত এই দলের অস্তিত্বের কথা খোদ ভারতের নির্বাচন কমিশন ছাড়া আর বোধহয় কেউই জানতই না। 2023 সালের জানুয়ারি মাসে এই দলটা যখন রেজিস্টার হয় তখন তাদের ঠিকানা দেওয়া হয়েছিল হাওড়ার সাকরাইলের হাটগাছা গ্রামের একটা সাধারণ দোতলা বাড়ি। দলের সভাপতি উত্তম কুণ্ডু আর তার স্ত্রী শিউলি কুণ্ডু হলেন এই দলের ক্যাশিয়ার। এই কুণ্ডু পরিবারের রাজনৈতিক দৌড় কতটুকু ছিল জানেন? 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তারা আদিবাসী এলাকায় 2টো সিটে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। সেই ভোটে ওনাদের জামানত এমনভাবে বাজেয়াপ্ত হয়েছিল যে দুই প্রার্থী মিলিয়ে পুরো রাজ্যে ওনারা ভোট পেয়েছিলেন মাত্র 822টি। অথচ ভাবুন একবার, জাস্ট একটা রবিবারের দুপুর পেরোতে না পেরোতেই এই শূন্যের ঘরে থাকা দলটাই আজ হঠাৎ করে ভারতীয় সংসদের 5ম বৃহত্তম দল হয়ে গেল। দেব, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো তৃণমূলের তাবর তাবর হেভি ওয়েট সাংসদেরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প ছেড়ে সোজা নাম লিখিয়ে নিয়েছেন হাওড়ার এই কুণ্ডু পরিবারের দলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 20 জন পোর খাওয়া তৃণমূল সাংসদ কেন হঠাৎ কোনো বড় দলে না গিয়ে এই অখ্যাত একটা লেটার প্যাড সর্বস্ব দলে নাম লেখালেন? যদি ভাবেন এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত, তবে ভুল ভাবছেন। এর পেছনে রয়েছে দারুণ নিখুঁত একটা প্ল্যান। প্রথম কারণটা খুব পরিষ্কার, তৃণমূল শেষ, এটা সকলেই বুঝে গেছে। এখন পিঠ বাঁচাতে একটা অন্য আশ্রয় তো এদের লাগবেই। কিন্তু বিজেপি সাফ বলে দিয়েছে দলের তৃণমূলীকরণ তারা করবে না। তাহলে উপায় কি? উপায় এখন একটাই, কিছু পাওয়ার বদলে কিছু দেওয়া। এখানে কে কে পাচ্ছে আর কে কি দিচ্ছে সেটা বলার আগে বলি, বিদ্রোহী সাংসদদের এত তাড়া কেন? দেখুন, ভারতে একটা আইন আছে, দল বদল বিরোধী আইন। এই আইন বলছে কোনো সাংসদ নির্বাচিত হওয়ার পর যদি হুট করে অন্য দলে যোগ দেয় তবে তার সাংসদ পদ খারিজ হয়ে যাবে। এর থেকে বাঁচার একটাই রাস্তা, মূল দলের অন্তত 2/3 সাংসদকে নিয়ে একসাথে দল ছাড়তে হবে। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ ছিল 28 জন। এই 28 জনের 2/3 মানে হিসেব দাঁড়ায় 19 জন। আর ঠিক এই জায়গাতেই বিদ্রোহী তৃণমূল শিবির সার্জিক্যাল স্ট্রাইকটি করেছে। পুরো 20 জন মিলে একসাথে দল ছেড়েছেন। কিন্তু এত তড়িঘড়ি কেন করতে হলো ওনাদের? এই গল্পের টুইস্টটা লুকিয়ে আছে অন্য জায়গায়। আসলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন লোকসভায় ক্ষমতা বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসের সাথে অফিসিয়াল জোট করতে পারে। যদিও কংগ্রেস এখনই শিলমোহর দেয়নি, কিন্তু রাজনীতিতে সবই সম্ভব। এই মুহূর্তে লোকসভায় কংগ্রেসের একারই 98 জন সাংসদ আছেন। এবার যদি তৃণমূলের 28 জন ওনাদের সাথে জুড়ে যায় তবে মোট সাংসদ সংখ্যা হয়ে যাবে 126 জন। আর একবার যদি এই জোট হয়ে যেত তখন দল ভাঙতে গেলে ওই 126 জনের 2/3 অর্থাৎ প্রায় 84 জন সাংসদকে একসাথে দল ছাড়তে হতো, যা করা প্র্যাকটিক্যালি অসম্ভব। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারেরা খুব ভালো করে জানেন, একবার যদি কালীঘাট আর 10 জনপথের হাত মেলানো হয়ে যায় তবে তাদের তৃণমূল থেকে বেরিয়ে আসা অসম্ভব। আর সেক্ষেত্রে তাদের পাপের ঘোড়া ফাটাতে বিজেপির খুব বেশি সময় লাগবে না। আর তাই এত তাড়াহুড়ো। এক্ষেত্রে তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলেও দিল্লির সাংসদদের উপর ওর নিয়ন্ত্রণ এক লহমায় শূন্য হয়ে গেল। এবার প্রশ্ন আসে, এই পুরো খেলায় বিজেপির নিজের স্বার্থটা কি? বিজেপি কেন এই নতুন দলকে পেছন থেকে হাওয়া দিচ্ছে? সোজা কথায়
বিজেপি এই এনসিপিআই কে ওনাদের নিজেদের কাজ হাসিল করার জন্য একটা নিখুঁত খুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। গত লোকসভা নির্বাচনে বিজেপি একক মেজরিটি পায়নি, যার ফলে নারী সংরক্ষণ বিল সংশোধন করা বা লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার যে সীমানা পুনর্নির্ধারণ দল বিজেপির এজেন্ডায় ছিল, তা বিজেপি পাশ করাতে পারছিলেন না, কারণ সংসদে তাদের 2/3 সুপার মেজরিটি ছিল না। আর ঠিক এই জায়গাতেই ফাঁক গোলে গোল দিয়েছে বিজেপির চাণক্যরা। এই 20 জন তৃণমূল সাংসদ এনডিএ কে সমর্থন দেওয়া মানে লোকসভায় এনডিএ এর আসন সংখ্যা 313 পার করে যাওয়া। এতে বিজেপির নিজেদের স্বার্থ সিদ্ধ হলো, আবার বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকারেরও একটা মস্ত বড় ধাক্কা দেওয়া হলো। মজার ব্যাপারটা দেখুন, কারা কারা এই দলে রয়েছেন সেই নামগুলো দেখুন একবার। শতাব্দী রায়, শাইনী ঘোষ, জুন মালিয়ার মতো সাংসদরা। রচনা ব্যানার্জি এখন নাকি দেশে নেই, তাই তিনি সম্মতিপত্র সই করে পাঠিয়ে দিয়েছেন। জাস্ট ভাবুন, নির্বাচনের আগে এরাই ছিল মাননীয় সৈনিক। রচনা ব্যানার্জি তো ভোটের আগে পশ্চিমবঙ্গে এত বেশি উন্নয়ন দেখতে পাচ্ছিলেন যে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গ হয়তো সত্যিই ইউরোপ হয়ে গেছে। কিন্তু আজ আবার এদের মনে হচ্ছে তৃণমূল দলটাই নাকি দুর্নীতিগ্রস্ত। আর তাই তারা স্পিকারের হাতে 20 জনের সই করা চিঠি তুলে ডিক্লেয়ার করেছেন তারা তৃণমূলের সংসদীয় দল থেকে আলাদা হয়ে এই এনসিপিআই এর তলায় চলে যাচ্ছেন। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? তবে নাটক এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সহজে সবকিছু ছাড়তে রাজি নন। তিনি নাকি ইতিমধ্যে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে। অভিষেক তার চিঠিতে 2022 সালে সুপ্রিম কোর্টের সেই বিখ্যাত শিবসেনা মামলার রায়কে অস্ত্র করেছেন। তার পরিষ্কার চুক্তি, দলবদল বিরোধী আইন অনুযায়ী কোনো সংসদীয় দলের ভেতরে এভাবে হুট করে সমান্তরাল কোনো উপদল বা গোষ্ঠী তৈরি করা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল কংগ্রেস একটা একক এবং অবিভাজ্য দল, তাই এই 20 জন সাংসদকে অবিলম্বে যেন বরখাস্ত করা হয়। শোনা যাচ্ছে এই মার্চার আটকাতে কীর্তি আজাদ আর সাগরিকা ঘোষকেও স্পিকারের দরবারে পাঠানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপিআই এর আড়ালে আশ্রয় নেওয়া 20 জন তৃণমূল সাংসদ কি সত্যি আইনি লড়াইয়ে টিকে থাকবে, নাকি স্পিকার ও সুপ্রিম কোর্ট তাদের খারিজ করবে? মনে রাখবেন, রাজনীতির ময়দানে আসলে শুধু সংখ্যার অঙ্ক শেষ কথা বলে না। আইনের মারপ্যাচ আর ভেতরের গোপন কৌশল অনেক সময় ইতিহাসের পুরো গতিপথটাই বদলে দেয়। এখন দেখার বিষয়, এটা কি শুধুই একটা সাময়িক বিদ্রোহ, নাকি বাংলার রাজনীতির একটা নতুন অধ্যায়? এই খেলায় শেষ পর্যন্ত আসল লাভটা কার হলো? এনডিএর এই বিদ্রোহের শিবিরের, নাকি বেঈমানদের ছেটে ফেলে দিদি ও ভাইপো আবার নতুন করে ঘুরে দাঁড়াবেন? আপনাদের কি মনে হয়, এই 20 জন সাংসদের এভাবে দল ছেড়ে যাওয়াটা কি নৈতিকভাবে সঠিক? কমেন্ট বক্সে আপনাদের পলিটিক্যাল অ্যানালিসিস অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। আর দেশের রাজনীতির এরকমই অ্যানালিসিস সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।